আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ষড়যন্ত্র তত্ত্ব থেকে সরে আসতেও দলটির নেতাদের পরামর্শ দেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও আন্দোলনের গণসমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ নির্মাণ করে পদ্মার পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতিও দেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। শুষ্ক মৌসুমে পানির অভাব আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে সৃষ্টি হয় বন্যা। দেশের উত্তর পশ্চিমের এই কষ্ট দীর্ঘদিনের। ফারাক্কা বাঁধের মতো প্রকল্পগুলো শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমিয়ে দেয়, আর বন্যা ও অতিবৃষ্টি দেখা দিলে বাঁধ খুলে দেয় ভারত। পানির এই কৃত্রিম সংকট সমাধানে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার উপর নির্মিত হয়েছে রাবার ড্যাম, যার কাজ প্রায় শেষের দিকে। শনিবার সেটি পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাব জানান, বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে, এবং তাদের একটা আমি মনে করি যেহেতু ৭১ সালের সাথে যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন, তাই তো আরো বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। পরে জেলার সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও আন্দোলনের গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসন স্মরণ করিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার ছাড়া দাবি আদায় সহজ নয়। এই ২০২৬ সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের যে হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। নির্বাচনকে সামনে রেখে ঐক্যের বার্তাও আসে মির্জা ফখরুলের বক্তব্যে। কড়া সমালোচনা করেন নির্বাচন বানচালের চেষ্টাকারীদের। আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আমাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, খালি পেছাতে চান, এই বন্ধ করতে চান। এ সময় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে আহ্বানও জানান দলটির মহাসচিব। পানির হিস্যার এই সমাবেশ রূপ নিল নির্বাচনী জনসভায়, যেখানে আসছে নির্বাচনকে কেন্দ্র করে সকল বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানালেন ধানের শীষের ভোট বিপ্লবের। শফিকুল হক, ৭১, চাঁপাইনবাবগঞ্জ। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর জামাত নেতা রফিকুল ইসলাম খান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবে না। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত মহাসম্মেলনে তাঁরা এসব কথা বলেন। এ সময় এক দফা দাবিতে বছর জুড়ে কর্মসূচি ঘোষণা করেন দেশের শীর্ষ আলেমরা। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে তৌহিদি জনতার এই জমায়েত। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখদের পাশাপাশি যোগ দেন ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ ৫ দেশের আলেমরা। রাসূল প্রেমী লাখো জনতার উপস্থিতিতে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান। ধর্মীয় নেতারা বলেন, শেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করায় রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবে, আমাদের এই সব উদ্যোগের কাছে দাবি থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো তারাও বাংলাদেশের সংখ্যালঘু হিসেবে থাকবে। কাদিয়ানীদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে। দেশের শীর্ষ আলেমরা হুঁশিয়ারি করেন, দাবি আদায় না হলে শাপলা চত্বরের মতো ঢাকা অবরোধ করবেন তারা। এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবে। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্য বরদাস্ত করব না। সমাবেশে যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলেমদের দাবি বিবেচনার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন,
তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। মহাসম্মেলনে ওঠা দাবির প্রতি সংহতি জানিয়েছেন বিভিন্ন দেশের আলেমরাও। মির্জা গোলাম কাদিয়ানী কে ফিতনে কে খিলাফ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ও জাতীয় নির্বাচন নিয়ে কোনো চাপ বা চ্যালেঞ্জ নেই। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো বাধাই আটকে রাখতে পারে না, তাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সহ সবার প্রস্তুতি চলছে। নির্বাচন উপলক্ষে বিশেষ অভিযান নিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনের 5 দিন আগে থেকে নির্বাচনের 3 দিন পর পর্যন্ত 9 দিন সব বাহিনী মাঠে থাকবে। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। নির্বাচনটা হবে ডিসেম্বরে না, এটা হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন, বাট এটা ফার্স্ট উইক মানে ফেব্রুয়ারির প্রথম দিকতে হবে, রোজার আগে হবে ডেটটা হয়তো ইলেকশন কমিশন। বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি এবং প্রস্তুতি চলতেছে। আপনারা জানান যে আমাদের প্রশিক্ষণও চলতেছে। এতে আমাদের প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জনগণেরই ক্ষতি হবে, এ মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হোসেন। রাজধানীর কেরানীগঞ্জের আঠিবাজার এলাকায় দাড়িপাড়ার খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারের হাতে সময় কম উল্লেখ করে প্রকল্পের মেয়াদ দ্রুত শেষ করার তাগিদ দেন সৈয়দা রিজওয়ানা হাসান। পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে না পারলে মানব জীবন হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেন উপদেষ্টা। এই পলিথিন শপিং ব্যাগ 100 বছরেও আমাদের পরিবেশ থেকে যাবে না। এগুলো ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে আপনার আমার শরীরে আসবে। এখন মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, প্লাসেন্টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক, যকৃতে মাইক্রোপ্লাস্টিক, ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক, ব্রেনে মাইক্রোপ্লাস্টিক, রক্তে মাইক্রোপ্লাস্টিক, আমাদের মাছের মধ্যে রক্তপ্লাস্টিক। ধরেন আমরা যেভাবে কাজটা করে যাচ্ছি, অভিযান চালিয়ে যাচ্ছি, আমাদের প্রথম সফলতা হলো সুপার শপগুলো এখন আর পলিথিন শপিং ব্যাগ দেয় না। প্যারাসিটামলকে বলা হয় গরিবের ওষুধ কিংবা সকল ব্যথা নিরাময়ের নাম। আমরা নিত্য অভ্যস্ততায় প্যারাসিটামল তো খাচ্ছি, আমাদের জীবনে প্যারাসিটামল ব্যবহারের মাত্রা আর গতি প্রকৃতির বিষয়ে জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। মাথা ব্যথা, হাত পা ব্যথা, 2 বেলা প্যারাসিটামল, কিংবা শরীরটা একটু ম্যাজম্যাজ করছে অথবা শীত শীত লাগছে, 2 বেলা প্যারাসিটামল। ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, সকল ব্যথার একটাই সমাধান, প্যারাসিটামল। কিন্তু দর্শক, আপনারা কি জানেন যে এই প্যারাসিটামল আমরা কতটুকু খাবো, কখন খাবো, একজনের জন্য কি পরিমাণ প্যারাসিটামল নিরাপদ, কিংবা এই প্যারাসিটামল দীর্ঘমেয়াদে খেলে কতটুকু ক্ষতি হতে পারে? প্যারাসিটামল তো এত গরিবের মানে গরিবের অসুখ বলা যায়, মানে গরিবের ডাক্তার। প্যারাসিটামল খেলে ব্যথাটা কমে যায়, এজন্য আমরা সাধারণত প্যারাসিটামলই রেফার করি, প্যারাসিটামলই খাই। লো মাত্রার কতগুলো আছে, কিডনিতে এফেক্ট করে না, এইগুলো যে ব্যথাটা আমরা সহ্য করতে পারি না, তখন আমরা আসলে না পায় এক্সট্রা বা প্যারাসিটামল এই ওষুধটা খেয়ে থাকি। বেশি খাইলে যে কি হয় এটা আমাদের জানা নেই। মানুষের শরীরে ব্যথা বা জ্বরের মতো উপসর্গ তৈরি হয় শরীরের কোষ থেকে পোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক নির্গত হলে। সেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মানুষের মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠায়। মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে আমাদের জ্বর অনুভূত করায়। এই প্যারাসিটামলটা টেম্পারেচারের যে সেন্টার আছে আমাদের বডি, সেটাকেও সিগন্যাল দিয়ে কমায় নিয়ে আসে। সো জ্বর হলে প্যারাসিটামলটা খুব ভালো একটা ওষুধ, ব্যথা হলেও খুব ভালো সেফ একটা ওষুধ, যেহেতু আমরা এই যে সিগন্যালটাকে কমায় ফেলছি। কিন্তু যেই কারণে ব্যথা হচ্ছে সেটা কিন্তু ভালো করতে পারে না প্যারাসিটামল।
ব্যথা তো কমানো গেল অপেক্ষাকৃত নিরাপদ প্যারাসিটামলে, কিন্তু একজন মানুষের কতটুকু প্যারাসিটামল গ্রহণ করা যায় আর দীর্ঘমেয়াদে মাত্রা অতিরিক্ত প্যারাসিটামল গ্রহণে মানুষের শরীর কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে? অবশ্যই 4 ঘন্টার মধ্যে 1 গ্রামের বেশি খাওয়া উচিত না। তার মানে আমি যদি একটা বা দুইটা, এটা ওজনের উপর ডিপেন্ড করে, এবং 24 ঘন্টায় 2 গ্রামের বেশি অবশ্যই না। তবে এটা অবশ্যই বললাম যে 50 থেকে 60 কেজির ওভার ওয়েটে যারা আছে মানুষ, তাদের জন্য, অ্যাডাল্টদের জন্য অনেক ওষুধের চেয়ে অনেক ঝুঁকিপূর্ণ ওষুধ, কারণ এইটা লিভার, কিডনি এমনকি ব্রেনও ড্যামেজ করতে পারে, স্পেশালি লিভারের উপর খুব চাপ ফেলে যদি আমি অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি। ব্যথা সহনশীল হলে অল্পতে ওষুধ না খাওয়ার পরামর্শ চিকিৎসকের। বাচ্চাদের জন্য কিন্তু প্যারাসিটামল একটা সেফ ওষুধ, যতক্ষণ পর্যন্ত আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজনের ভিত্তিতে প্যারাসিটামলটা গ্রহণ করব। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা। দর্শক, রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে গণতন্ত্র বিনির্মাণের নারী ও আমরা কি পেলাম শীর্ষক গোলটেবিল আলোচনায় কথা বলছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করা যায় না, নারীদের প্রশ্ন সলভ করা যাবে না। এখানে ইসলাম আসবেই অবশ্যম্ভাবীভাবে, এখানে হিন্দু নারীদের মানে বিবাহ পরবর্তী তার সম্পত্তির অধিকারের প্রশ্ন আসবেই। এবং আসলে সম্পত্তির অধিকার বলতে কি বোঝায়, কি বোঝানো হইলে আইয়ুব খান এখানে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে আবার সুযোগ করে দিতে পারে, আলেমদের সাথে নেগোসিয়েশন করে এটাও যে বদলানো যায়, যে আমি যদি দাদা মারা গেলে, দাদা যদি থাকে, বাবা না থাকলে আমি তাকে সম্পত্তি দিতে পারি বলে, আমি বলতেছি সম্ভব। সোসাইটিতে এই নেগোসিয়েশন গুলো সম্ভব। এবং আমরা যেভাবে বুঝি কনজারভেটিভ সোসাইটি, আমি নিজেকে যেটা মনে করি যে একটা প্রতিক্রিয়াশীলতার জায়গায় চলে গেছে, সেখান থেকে পেরানোটাও সম্ভব হচ্ছে ডায়ালগের মাধ্যমে এবং একটা নেগোসিয়েশনের মাধ্যমে। মডার্নিটি, রিলিজিয়ন, রাষ্ট্র, ধর্ম সবকিছু আসলে একটা ডায়ালগের মাধ্যমে। এবং আমরা মনে করি, আমি এবং আমাদের সাথে যারা ছিল অভ্যুত্থানে, যে এই নেগোসিয়েশন অথবা ডায়ালগটাই মূলত অভ্যুত্থানের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যে অন্তত বিভিন্ন সেকশনের লোকরা একসাথে এসে পড়ছে। এখন এরা যে মুসলিম থেকে জালিম হচ্ছে, এই প্রশ্নটাও আমাদেরকে একটু দেখা দরকার, ভাবা দরকার সংবেদনশীলতার সাথে। আমি নিজে আক্রান্ত হয়েছি, কিন্তু আমি নিজেও সংবেদনশীলতার সাথে ভাবতে চাই, কেন একটা মানুষ আমাকে গালি দেয় মা বাপ তুলে, অথচ সে ওখানে করোনা আয়াত দিয়ে রাখছে তার ফেসবুকে, মানে তার ছবিতে হয়তো কোন একজন ভালো আলেমের ছবি আছে মানে ফেসবুক প্রোফাইলে, কিন্তু সে কেন আমাকে গালি দেয়? এটা তো ইসলামে বলেনি। ফলে এইটা তো আমি মনে করি যে এটা তার দোষ। আমরা এটা পুরো বট বাহিনী সবকিছু মিলে আমরা দেখতেছি, একই সাথে সবগুলো দল থেকে। এটা হচ্ছে আরেকটা, ওইটা বড় বেশি অর্গানাইজড হওয়ার চেষ্টা করতেছে। আরো অন্যান্য নতুন দল হচ্ছে যাদের তাদের অর্গানাইজড হবে। তো এই আলোচনাটা আমি এখানে আর কি রাখতে চাই। আর আমি কয়েকটা আলোচনা আসছে, শুধু আমি কিছু করতে চাই। যেমন আমাদের সরকার বা পরবর্তী সরকারও চাইলে, যে কর্ণাটক সরকার রিসেন্টলি গতকালকে বোধ হয় প্রত্যেক মাসে 1 দিন করে মেনস্ট্রুয়েশন লিভ দিচ্ছে। এটা একটা সরকার, রাজ্য সরকার করতেছে। এটা আসলে সম্ভব। এরকম ভাবে যে আলোচনাগুলো আমি এখানে শুনছি, যে ব্রেস্ট ফিডিং থেকে শুরু করে অনেকগুলো জিনিস, এটা আসলে পলিসির অবশ্যই অংশ। এছাড়া যে প্রতিষ্ঠানগুলো আছে এদেরও উদ্যোগের অংশ। যে হাইকোর্ট আসলে উদ্যোগ নিচ্ছে কিনা, তাহলে সরকার করে দিবে। এখানে আসলে সবসময় যে একমাত্র সরকারই থাকে এরকম না, সরকারের সাথে যারা যারা অংশীজন থাকেন তাদের সবারও আসলে একটা সক্রিয়তার প্রয়োজন হয়। আর আরেকটা যেটা বলছেন, যে এখানে যে আরো যে আলোচনাগুলো আসছে নারীদের প্রশ্নে, যে নারীদের উপর আক্রমণ, নারীদের উপর ভার্বাল অ্যাবিউজ থেকে শুরু করে স্লাট শেমিং থেকে শুরু করে সবকিছু। এবং এখানে চিটাং ইউনিভার্সিটির ঘটনা আসছে, এবং আমি জানি এটা কিভাবে ঘটছে, এবং ওখানে আমরা অনেক কিছুই করতে পারি না রাজনৈতিক চাপের কারণে। এবং এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ এই মেয়েগুলো যারা বহিষ্কার হয়েছে তারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে। ফলে ওইটা এক ধরনের মানে এক ধরনের ক্লিনসিং, শব্দটা সত্যিকার অর্থে একটা ক্লিনসিং প্রজেক্টের অংশ হয়ে গেছে, যে যতগুলো ভিন্ন মত বা ভিন্ন চলের মেয়ে আছে তাদেরকে বাদ দিয়ে এক ধরনের এক শৈলী, এক রৈখিক ধরনের এক ধরনের নারীদের নেতৃত্বকে নিয়ে আসা। কথা বলছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আপনারা সরাসরি দেখছিলেন।
রংপুর ও গাইবান্ধায় নিবন্ধনহীন তামাক কারখানা চালাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। একই সাথে এসব কারখানায় শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে বিএটির বিরুদ্ধে শ্রম আদালতে পৃথক 3টি মামলা করেছে কলকারখানা পরিদপ্তর ও শ্রম অধিদপ্তর। তাতে আসামি করা হয়েছে বিএটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহাম সহ প্রতিষ্ঠানটির 3 কর্মকর্তাকে। চলতি মাসে এই ডিসেম্বরে এই 3টি মামলার শুনানি হবে গাইবান্ধা ও রংপুরের শ্রম আদালতে। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গাইবান্ধার তামাক কারখানা থেকে চলছে তামাক প্রক্রিয়াজাতকরণের কাজ। পলাশবাড়ী উপজেলার বিটিসি বাজারে অবস্থিত বিএটির এই তামাক কারখানাটির নকশার অনুমোদন সহ নেই সরকারি লাইসেন্স। অনুমোদনহীন কারখানাটি যেন প্রদীপের নিচে অন্ধকারের মতো, কারণ বহুজাতিক সিগারেট কোম্পানি বিএটি বাংলাদেশের শ্রম আইনের 28টি ধারা লঙ্ঘন করে ব্যবসা করছে তার প্রমাণ মিলেছে সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তদন্তে। অবিশ্বাস্য মনে হলেও বিএটির এই কারখানায় কর্মরত শ্রমিকদের দেওয়া হয় না নিয়োগপত্র। বছরের পর বছর শ্রমিকের ন্যায্য মজুরি বঞ্চিত করতে স্থায়ী শ্রমিকের কাজ করানো হচ্ছে লাইসেন্সবিহীন ঠিকাদারদের শ্রমিক দিয়ে। শ্রমিকদের দৈনন্দিন হাজিরা, ছুটি, দুর্ঘটনাজনিত ঘটনার রেজিস্টার রাখে না বিএটি। শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিত সহ শ্রম আইনের 28টি ধারা লঙ্ঘনের দায়ে রংপুর শ্রম আদালতে বিএটির বিরুদ্ধে মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলার আসামি বিএটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহাম, রিজিওনাল লিফ ম্যানেজার নূর আলম এবং বিএটির কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে রংপুর আদালত থেকে 2টা মামলা হয়েছে ডাইরেক্ট থেকে, এবং এটাও শুনেছি যে দল থেকে একটা মামলা হয়েছে। অনিয়মগুলো যদি গুরুতর আকারেই থাকে তখনই মূলত আসলে মামলার আমলে নেওয়া হয় আর কি। গাইবান্ধার কারখানার মতো বিএটির রংপুরের তামাক কারখানাতেও পদে পদে শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ মিলেছে। অভিযোগ আছে শ্রমিক কল্যাণ তহবিলের টাকা 9/6-এরও। এখানেও গাইবান্ধার মতো শ্রমিকদের ন্যায্য মজুরি বঞ্চিত করতে লাইসেন্সবিহীন ঠিকাদারদের শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে স্থায়ী শ্রমিকের কাজ। রংপুরের কারখানায় শ্রম আইনের মোট 16টি ধারা লঙ্ঘনের দায়ে বিএটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহাম সহ 3 জনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছে রংপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী। এখানেই শেষ নয়, মাসের পর মাস তাগাদা দেওয়ার পরও শ্রম আইন প্রতিপালনে মালিক শ্রমিক অংশগ্রহণমূলক কমিটি করেনি বিএটি। এই জন্য শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহামের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে রংপুরের শ্রম অধিদপ্তর। তারা ট্যাক্স আইনের ফাঁকি দেয়, তারা শ্রম আইনের ফাঁকি দেয়। তো সরকার যে মামলাটি করেছে আমার মনে হয় যেটা যুক্তিযুক্ত, এবং সরকারের আরও অডিট করা উচিত, করে তাদের পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা উচিত। আগামী 24 নভেম্বর একটি এবং 12 ডিসেম্বর 2টি মামলার শুনানির দিন ধার্য করেছেন রংপুরের শ্রম আদালত। এর আগে কুষ্টিয়ায় বিএটির তামাক কারখানাগুলোতে একই ধরনের শ্রম আইন লঙ্ঘনের দায়ে খুলনার শ্রম আদালতে দায়ের করা মামলার বিচার কাজ চলছে। সুশান্ত সিনহা, 71, ঢাকা। ত্রিভুজ প্রেমের বলি হলেন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জারেজের প্রেমিকা শামিমার সাথে যৌন সম্পর্ক করতে চাইলে রাগের মাথায় খুন করেন জরেজ। জরেজকে গ্রেপ্তারের পর এমন তথ্য দেন ডিবি প্রধান। জানান শামিমার সঙ্গে আশরাফুলের প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় এই খুন। অন্যদিকে র্যাবের হাতে গ্রেপ্তার শামিমা স্বীকার করেছেন আশরাফুলকে হত্যার কথা। বিস্তারিত সাজিদ সরকারের রিপোর্টে। এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। জরেজ আর শামিমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু নিহত আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয় জরেজকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার জন্য। তবে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামিমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন মিলে শনিরাখড়ায় এক রুমের বাসা ভাড়া নিয়ে সেখানেই আশরাফুল মিলিত হতে চায় শামিমার সঙ্গে, যেখানে বাদ সাজে জরেজ। এরপর রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। 12 নভেম্বর রাতে হত্যার পর 26 টুকরা খণ্ডিত অংশ 2টি ড্রামে ভরে ফেলে দেয়া হয় হাইকোর্টের সামনে। তার আগে একটি বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে লাশটি গুম করা যায়। ডিবির হাতে গ্রেপ্তারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন
নির্মমতার কাহিনী। জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে, মহিলা বলছে যে না, বাসালাকে বলা যাবে না, আমরাই ডিসপোজ অফ করবো। আসলে তাদের কথার মানসিক এটা ওই সময় তাদের মানসিক ভারসাম্যটা অনেকটা হয়ে গেছে। তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাশটা ডিসপোজ অফ করা দরকার, সেই জন্য কিন্তু লাশটা নিয়ে আসছে, টুকরা করছে, ড্রামের নিচে রাখছে, পলিথিন পরে তারপর চাল দিছে, এটা বিশ্বাসযোগ্য করার জন্য যে বাইরে যাতে কেউ ধরা না পড়ে। পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ, যে 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। সংস্থাটি জানিয়েছে 2 সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানানোর পর আশরাফুলও জড়িয়ে পড়েন একই সূত্রে। আর মালয়েশিয়া প্রবাসী জরেজ অবশেষে হানি ট্র্যাপ করে 10 লাখ টাকা হাতিয়ে নিতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর এমন হত্যাকাণ্ড ঘটে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আমরা মূল আসামি এবং আসামির মূল মোটিভটা আমরা জানতে সক্ষম হয়েছে। সাজিদ সরকার, 71, ঢাকা। মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে হিরো আলমের আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দেন আদালত। এর আগে আজ শনিবার দুপুরে সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানির পর আদালত রায় অপেক্ষমান রেখে আসামির জামিন মঞ্জুর করেন। গত 23শে জুন হত্যা চেষ্টা, মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন রিয়া মনি। গত 12ই নভেম্বর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সাহেব জামিনে ছিলেন, স্থায়ী জামিনে ছিলেন এবং পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত জামিনটা ছিল। তো পুলিশ রিপোর্ট এখনো আসেনি, তার মানে তার জামিনটা বহালই ছিল, কিন্তু প্রিভিয়াস যিনি আইনজীবী ছিলেন তার সাথে কমিউনিকেশন করা হয়নি, যে কারণে কয়েকটা ডেট তার মিস হয়েছে। এই কারণে 12 তারিখে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তার জামিনটা বাতিল করে দিয়েছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগই নেই। পুনরায় চালু হলো শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাসুদ। শনিবার সদরঘাটে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, স্বাভাবিক যাত্রী পরিবহনে নয়, নৌ পর্যটনে ভূমিকা রাখবে এই সার্ভিস। তিনি আরও জানান, বেসরকারি ব্যবস্থাপনায় চলবে স্টিমারটি। বলেন, সপ্তাহে শুক্রবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে রাতে বরিশাল পৌঁছবে। শনিবার বরিশাল থেকে ঢাকায় ফিরবে স্টিমারটি। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। 1922 সালে ঢাকার সদরঘাট থেকে কলকাতা পর্যন্ত যাত্রী বহন করত পিএস মাসুদ। পরে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলত। লোকসানের কারণে 2022 সালে বন্ধ হয়ে যায় বরিশালগামী প্যাডেল স্টিমার পিএস মাসুদ। সেই স্টিমার সার্ভিস ফের ঢাকা বরিশাল নৌ রুটে চালু হলো পর্যটনের অংশ হিসেবে। শনিবার এই স্টিমারের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন সরকারের উচ্চ পর্যায়ের আরও কর্মকর্তারা। উদ্বোধন করে নৌ উপদেষ্টা সহ অতিথিরা স্টিমারে করে বরিশাল যাত্রা করেন। পরিবহনের অবস্থা খুবই খারাপ এবং আমি মিলিতভাবে অনেক অনুরোধ করেছি যে পরিবেশ মন্ত্রণালয় যদি একটা অ্যাকশন নেয় তাহলে আমরা কিছুটা পরিষ্কার করতে পারি। আমরা এই নদীকে বাঁচাতে চাই, এই নদীকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই এবং সেটা করতে হলে এই দিনের বেলা নদীতে ভ্রমণ একটা। তিনি জানান, নদী দর্শন ও ভ্রমণের অংশ হিসাবে ঐতিহ্যপ্রিয় মানুষ স্টিমার সার্ভিসকে গ্রহণ করবে। এটি অপারেটর নিয়োগের মাধ্যমে পরিচালনা করবে বিআইডব্লিউটিএ। প্যাসেঞ্জার চালানো যাবে না, এই জন্য আইএমও কনভেনশনে 100 বছর পুরনো কোনো জাহাজ প্যাসেঞ্জার চালাতে পারে না। এটা হয় ঐতিহ্যের কারণে আপনি এটাকে চালাতে পারেন, ঐতিহ্য বা ইতিহাস বা যেটাকে বলি হেরিটেজ। তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসেবে নাম দিয়েছি। সপ্তাহে শুক্রবার সকালে রওনা দেবে ঢাকা থেকে, রাতে পৌঁছাবে বরিশাল। এরপর শনিবার রাতে ঢাকায় পৌঁছাবে স্টিমারটি। 21 নভেম্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে স্টিমার পিএস মাসুদ। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে সেসব বাস্তবায়ন তো দূরের কথা, জনপ্রতিনিধিদের দেখা মেলায় ভার। এমন অভিযোগ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের আদিবাসী নারীদের। তাই আসছে নির্বাচনে তারা এমন একজন প্রতিনিধি বেছে নিতে চান যিনি কোনো বৈষম্য ছাড়া ক্ষুদ্র জাতিসত্তার নারীদের উন্নয়নে কাজ করবেন, পাশাপাশি ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নেও। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। ভোরের আলো ফুটেছে তানোর উপজেলার চান্দুরিয়া গ্রামে। কারো মাথায় মাথল, কারো হাতে কাস্তি, আবার কেউ বা সন্তান নিয়ে জমির আইল ধরে চলেছেন ফসলের ক্ষেত পরিচর্যায়। আদিবাসী পাড়ার নারীদের দিনগুলো শুরু হয় এভাবেই।
পুরুষদের সাথে রীতিমতো পাল্লা দিয়ে দিনভর মাঠে কাজ করেন এই নারীরা। কাজে যাওয়া আসার পথে পাড়ি দিতে হয় নানান হয়রানি, সাথে রয়েছে মজুরি বৈষম্য। তাদের অভিযোগ, প্রতি নির্বাচনের আগে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হবার পর তাদের কথা আর মনে রাখেন না জনপ্রতিনিধিরা। ভোটের আগে হয় হাত বুলাই দেয় গায়ে যে ভোট দিও দিদি, এটি দিব সেটা দিব, কিন্তু পরে আর কোনো কিছু পায় না, ওদের দেখাও পায় না। আমরা সালাম দিলে সালামও নেয় না। ভোট দেন, ভবিষ্যতে আমরা ভালো কিছু করব, আপনাদের কথা রাখবো, আমাদের কথা রাখেন, তাই বলে যে ভোট দেন এরকম বলে, কিন্তু দেখা যায় আমাদের সাথে তো দেখা হয় না দাদা, ওরা আমাদের খোঁজখবর নেয় না যে আসলে দিদিরা কেমন আছে। শুধু মাঠের কাজ নয়, গবাদি পশু পালন সহ গৃহস্থালী কাজেও পুরোদমে শ্রম দেন আদিবাসী নারীরা। বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা দূর করা, দোরগোড়ায় শিক্ষা লাভের সুযোগ, স্বাস্থ্য সেবা সহ নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করে ক্ষুদ্র জনগোষ্ঠীর নারীদের এগিয়ে নেবে। আসছে নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি এমন প্রত্যাশা তাদের। স্কুল গ্রামের মধ্যে হয়, বাচ্চাগুলো যেন পড়াশোনা ভালোভাবে শিখতে পারে। আমরা যেটুক শিক্ষিত হতে পারেছি, আমাদের বাচ্চাগুলো যেন আরও বেশি শিক্ষিত হতে পারে, সমাজের জন্য খাপ খাপিয়ে চলতে পারে। একটা মোটরে মনে করেন যে 11টা পরিবার যদি একসাথে আমরা ব্যবহার করি, তাহলে মনে করেন যে একজনকে দাঁড়ায় থাকতে হয়, একজনের হওয়ার পর আরেকজন মনে করেন যে লাইন দিতে হয়। এখন যদি সেরকম হয়, মোটরের অবশ্যই দরকার আছে। আমরা সবাই মাঠে কাজ করি, মহিলা পুরুষ উভয়, কিন্তু আমরা মহিলারা সবসময় মজুরি কম পাই। তো আমি বলি, যেই সরকার আসুক না কেন আর যেই এটা সিদ্ধান্ত নিক না কেন, যেন পুরুষ মহিলা উভয় যেন আমরা সমান মজুরি পাই। এদিকে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে, এমন মত সুশাসন বিশ্লেষকদের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই আসুক না কেন, তারা যদি একটি সম অধিকারের চিন্তা যদি না করে, তারা যদি সকলকে যদি একই ধারায় যদি নিয়ে যেতে না পারে, তাহলে কিন্তু আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্যের কথা বলছি, যে কাউকে পিছিয়ে রেখে উন্নয়ন না, এটি আসলেই কোনোভাবেই সম্ভব না। নির্বাচন অফিসের তথ্য মতে রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা 22,63,964 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,23,904 জন, নারী ভোটার 11,40,035 জন এবং 25 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে